শ্রমিকের কান্না এই রাষ্ট্র শুনে না। 5 মাস ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবন, 11 দফা দাবিতে রাজপথে চা শ্রমিকরা। সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ, দ্রুত সংকট সমাধান করে কর্ম পরিবেশ ফেরানোর দাবি। প্রতিদিন 100 থেকে 150 গরুর রিসিট হয়। এই রিসিট পেলে তো সারা বাংলাদেশ আর গরু তুলবে না কেউ। ওপেন দেখতেছি রাস্তাটা যাইতেছে, কিন্তু বাজারে আসলে এটা বৈধ হয়ে যায়। বাইরে থেকে গরু আসা দেশে গরুর দাম কমে যায়। ঈদুল আজহা সামনে রেখে সক্রিয় পশু চোরা কারবারি, সীমান্ত পার করে আনা ভারতের গরু মহিষ উঠছে হাট বাজারে, দুশ্চিন্তায় খামারি ও ব্যবসায়ীরা। অব্যবস্থাপনায় জর্জরিত ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা, বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। জামালপুরে ব্রহ্মপুত্র নদের ড্রেজার দিয়ে বালু উত্তোলন, 1 সপ্তাহের ভাঙনে বিলীন 10 একর ফসলি জমি, ক্ষুব্ধ গ্রামবাসী, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এবং হাওড় অঞ্চলে ধান কাটার উৎসব, আগাম বন্যার আগেই বোরো তুলতে পেরে খুশি কৃষক, ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা। হাতির আক্রমণ থেকে রক্ষায় শেরপুরে চলছে আধা পাকা ধান কাটা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইরান। বকেয়া বেতন আদায় সহ 11 দফা দাবিতে সিলেটে বিক্ষোভ করছেন চা শ্রমিকরা। সকালে বিমানবন্দর সড়ক অবরোধ করেন শতাধিক চা শ্রমিক। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই মানবেতর জীবনযাপন করছেন তারা। এর মধ্যে নতুন করে গেল 5 মাসের বেতন বন্ধ থাকায় পড়েছেন বিপাকে। দ্রুতই সংকট সমাধান করে বাগানের কর্মপরিবেশ ফিরিয়ে আনার দাবি শ্রমিক নেতাদের। সড়ক অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান। চা শ্রমিকরা বাগানের উপর নির্ভরশীল, কিন্তু এমন এক অবস্থা যেন আমরা সবার কাছে যাচ্ছি, কিন্তু শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কোনোই পাচ্ছি না। বাজেয়াপ্তগুলা ইস্যু করে আমাদেরকে একটা নতুন প্রজন্ম দেখাও, একটা নতুন কোম্পানি দেখাও, এরপরে আমরা যাতে খেয়ে বাঁচে থাকতে পারি। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিলেট বিমানবন্দর সড়কে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। 2 ঘন্টার বেশি সময় ধরে অবরোধ কর্মসূচি পালনের পর থেকে এই মুহূর্তে প্রশাসনিক আশ্বাসে কিন্তু সিলেটের বিমানবন্দর যে সড়কটি রয়েছে সেই সড়কটি থেকে সরে গিয়েছেন চা শ্রমিকরা। তারা বেশ কয়েকবার আন্দোলনের এই কর্মসূচিগুলো পালন করলেও তাদের যে উল্লেখযোগ্য কথাগুলো আমরা শুনছিলাম, যে এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা বারবার তাদেরকে আশ্বাস দেওয়ার পর তারা বলছেন যে আরো কয়েক দফা কিন্তু এভাবে আশ্বাস দেওয়া হয়েছিল প্রশাসনিক, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয়নি। ঠিক এই মুহূর্তে আসলে সেনাবাহিনীর বেশ কয়েক প্লাটুন সদস্য এখানে এসেছেন এবং তাদের পক্ষ থেকে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলেছেন যে এবারও যদি এই আশ্বাস বাস্তবায়ন না হয় তাহলে সেটি সেনাবাহিনী দেখবে। তাদের এই আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনীর মধ্যস্থতায় কিন্তু এই সড়কটি থেকে তারা সরে গেলেন। পাশাপাশি একটু উল্লেখ করতে চাই, জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার আসলে বলা হচ্ছিল, শ্রমিকরা বলছিলেন যে জেলা প্রশাসককে এই সড়কে দ্রুতই আসলে এসে শ্রমিকদের কথা শুনতে, যদিও জেলা প্রশাসনের পর্যায় থেকে একজন ইউএনও কে পাঠানো হয়েছিল এবং তিনি বেশ কয়েকবার কথা বলেছেন। জেলা পুলিশের পাশাপাশি একটি বিষয় উল্লেখ করতে চাই যে জেলা প্রশাসনের পাশাপাশি কিন্তু এখানে মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও বেশ কিছুক্ষণ ধরেই আসলে কাজ করছিলেন। প্রায় দুই পাশে 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে এবং বিমানবন্দর সড়কটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, তাই সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার অনুরোধ করে তারা কিন্তু এই যে আন্দোলন কর্মসূচি তাদের থেকে এই আন্দোলন কর্মসূচি থেকে চা শ্রমিকদেরকে সরিয়ে আনতে পেরেছেন। তবে আমরা যেমন জানতে পেরেছি যে আন্দোলনরত শ্রমিকদের পক্ষ থেকে 5 জনকে জেলা প্রশাসনের কাছে জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে বলা হয়েছে এবং সেখানে আলোচনার মধ্য দিয়ে আসলে এই চা শ্রমিকদের যে 11 দফা দাবি এবং সেই দাবিগুলোর এবং তাদের 5 মাসের বকেয়া বেতন সেটি নিয়ে আসলে কথা হবে এবং একটি শান্তিপূর্ণ সমাধানের আসলে চেষ্টা করা হবে। এই ছিল আসলে সিলেটের বিমানবন্দর সড়ক থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের বিমানবন্দর সড়কে। ঈদুল আজহা সামনে রেখে পশু চোরাচালানে সক্রিয় হয়ে উঠেছে সীমান্তের চোরা কারবারিরা। রাতের অন্ধকারে সীমান্তের কাঁটা তার পেরিয়ে দেশে আসা চোরাই পশুর চালান নির্দিষ্ট বাজারে টাকার বিনিময়ে বৈধ হয়ে যাচ্ছে। চোরাচালান হওয়া এসব পশু ঢুকছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের বাজারে।
এতে দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। লাগাম টেনে ধরতে বিজেপি চেষ্টা চালালেও প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া চোরা কারবারিরা। সিলেট অঞ্চলের সীমান্ত এলাকা ঘুরে আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। রাতে সবাই যখন ঘুমিয়ে ঠিক তখনই যেন দিনের শুরু পশু চোরা কারবারিদের। ভারত সীমান্তের কাঁটাতার পেরিয়ে গরু, মহিষ সহ নানা ধরনের পশুর চালান নির্দিষ্ট এলাকা পর্যন্ত পৌঁছে দিতে পারলেই মিলে পারিশ্রমিক। সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিতে নানা কৌশলে এসব চোরা কারবারিরা সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে বছরের পর বছর করছে ব্যবসা। অন্যদিকে বিজিবির অভিযানে প্রায় ধরা পড়ছে পশুর চালান, তবুও থামছে না অসাধু এই কারবার। পশু বোঝাই এমনই একটি ট্রাককে অনুসরণ করে সময় সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে পশুর চোরা চালান বাড়াতে সক্রিয় চক্রের সদস্যরা। গরুগুলা যে আসে, এটা কোন বাজার থেকে আসে? বগুলা বাজার। এখন হরিপুরের এদিকে হালকা আসে, আর এদিকে ছাতকের ওদিকে কিছুটা হালকা হালকা আসে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভারত ঘেঁষা বগুলা বাজারে সময় সংবাদ। বিভিন্ন ফার্মের নাম দিয়ে বাজারে রয়েছে পশু রাখার অস্থায়ী ঘর। অভিযোগ আছে এখানেই মিলে ভারতীয় গরু মহিষের দেশি ছাড়পত্র। তো আমরা ওপেন দেখতেছি, রাস্তাটা যাইতেছে, কিন্তু বাজারে আসলে এটা বৈধ হয়ে যায়। প্রতিদিন 100 থেকে 150 গরুর রিসিট হয়। এই রিসিট পেলে তো সারা বাংলাদেশ আর গরু ধরবে না কেউ। বাজারে ভারতীয় পশু ঢুকে পড়ায় দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। ভারতীয় গরু আসা দেশে গরুর দাম কমে যায়। যেগুলো বিক্রি 1 লাখ, বিঘে 60,000, 70,000, 80,000। অবশ্য চোরা কারবারিদের ঠেকাতে নিয়মিত অভিযান চলছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করেছি যাতে কোনো চোরা চালান এই এলাকা দিয়ে না হয়। যারা চোরা কারবারিদের, ছোট ছোট চোরা কারবারিদের মদত দেয়, তাদেরকে আসলে আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট, বাট আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, বিছানাকান্দি, প্রতাপপুর, সুনামগঞ্জের দোয়ারাবাজার সহ বেশ কিছু সীমান্ত এলাকা হয়ে পশু চোরা চালানের অভিযোগ দীর্ঘদিনের। ঈদকে কেন্দ্র করে সীমান্তে চোরাচালানকারীরা সক্রিয় হয়ে উঠলেও প্রশাসনের নজরদারি থাকলে তা অনেকাংশেই কমে আসবে বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। নানা অব্যবস্থাপনায় জর্জরিত ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জনবল সংকট, অবকাঠামো সমস্যার সঙ্গে রয়েছে দায়িত্বহীনতা ও অনিয়মের অভিযোগও। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। বাধ্য হয়ে অনেককে যেতে হয় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। বিস্তারিত ওবায়দুল হকের রিপোর্টে। জরুরি বিভাগে চিকিৎসা সেবা থেকে শুরু করে প্রেসক্রিপশন করা সবকিছুই করছেন একজন ব্যক্তি। তিনি সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। সার্বক্ষণিক আবাসিক মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও সকাল 9টায়ও দেখা নেই তার। 8টা থেকে বহির্বিভাগে রোগীদের দীর্ঘ সারি থাকলেও 9:30 পার হলেও আসেননি কোনো চিকিৎসক। আর তালাবদ্ধ দেখা যায় এক্স-রে কক্ষ ও প্যাথোলজি ল্যাব। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে এমন সব চিত্র। নাম দিয়া ভিতরে সরকার কোনো কাজ নাই, কিনো নাই, সব কিছু কেনাকাটা বাইরে আমরা রান্না লাগে। এখানে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষাই হয় না এই হাসপাতালে। 8টা থেকে মহিলারা পুরুষরা সবাই আসে, কিন্তু ডাক্তার 10টার আগে একদিনও আসে না। 8টা থেকে 2টা পর্যন্ত আমাদের এখানে পরীক্ষা করা হয়। তারপরে যে রোগীগুলো আসে ওই পরীক্ষার তো যদি ইমার্জেন্সি পরীক্ষা থাকে বাইরে থেকে করতে হয়। শুধু গৌরীপুরই নয়, জেলার বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। চিকিৎসক সংকটও রয়েছে প্রকট। 239টি পদের বিপরীতে 12টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন 161 জন। নেত্রকোনা জেলার 10 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা। জনবল সংকট সহ পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি, অ্যাম্বুলেন্স, টেকনিশিয়ান সহ পর্যাপ্ত পরিমাণে নেই ওষুধ। তাদের কাছে আসলে তারা বলে যে ময়মনসিংহ যাও। কোনো উপজেলাতে স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স নাই, রোগীদেরকে সেখানে আসলেও তাদেরকে নিজস্ব ব্যবস্থাপনায় ময়মনসিংহ বা ঢাকায় যেতে হয়। নানা অব্যবস্থাপনায় জর্জরিত বিভাগের অন্য 2 জেলা জামালপুর ও শেরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। অভিযোগ রয়েছে ওষুধ কেনা থেকে শুরু করে সকল পরীক্ষা নিরীক্ষা করতে হয় বাইরের ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার থেকে। টেস্টও বাড়ি করা লাগবে, আর বাড়ি আমরা ওষুধপাতি সব কিনি। আমি খুব দূর অবস্থায় আছি, আমার ওষুধগুলো মাগনা দেওয়া যায় না, কোনো পাওয়া যাবে না। জনবল সংকট দূর হলে সেবার মান বাড়বে বলে আশা বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার। সরকার খুব দ্রুতই চিকিৎসক নিয়োগ দিবে। চিকিৎসকগুলো নিয়োগ হয়ে যায় তাহলে উপজেলার সেই সংকটটা অনেকাংশেই চিকিৎসা সংকট দূর হবে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা আরও দায়িত্বশীল ও আন্তরিক হবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।
এ বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুরে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা এবং ময়মনসিংহে আছেন রিপোর্টার ওবায়দুল হক। তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহা। সরাসরি শুরুতেই যাচ্ছে হীরার কাছে। নানা অনিয়ম এবং অব্যবস্থাপনায় চলছে শেরপুরের 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা। এখানে রোগীরা আসলে স্বাস্থ্যসেবা নিতে কিন্তু আসলে উন্নত চিকিৎসার নাম করে কিন্তু তাদেরকে মাত্রই কিন্তু রোগীদেরকে কিন্তু আসলে উন্নত চিকিৎসার নাম করে কিন্তু তাদেরকে শেরপুর অথবা ময়মনসিংহের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আসলে জেলা এবং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু আসলে ঔষধ সরবরাহ করা হয়ে থাকে সরকারি পক্ষ থেকে, কিন্তু আসলে রোগীরা কিন্তু আসলে ওষুধ পাচ্ছেন না এবং সেবা কিন্তু সেই ঠিকঠাক মতো পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন আমাকে রোগীরা। রোগীর স্বজনরা কিন্তু অভিযোগ করেছেন যে তারা এখানে স্বজনদেরকে নিয়ে যখন হাসপাতালে আসে তখন কিন্তু নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে কিন্তু তারা আসলে রোগীরা আরো বেশি অসুস্থ হয়ে পড়েন বলে আমাকে জানিয়েছেন আর কি রোগীর স্বজন এবং রোগীরা। তো এখন একটা জিনিস আমি আপনাকে জানিয়ে রাখি যে শেরপুরে কিন্তু আসলে হাসপাতালগুলোতে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু আসলে চিকিৎসা হয় না, তেমন চিকিৎসা কিন্তু আসলে হচ্ছে না, এটা বলে আমাকে অভিযোগ করেছেন রোগী এবং রোগী স্বজনরা। রোগীরা কিন্তু আমাকে অভিযোগ করেছেন যে তারা কিন্তু আসলে অভিযোগ করেছেন আমাকে যে আমি এই ছিল শেরপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাচ্ছি সহকর্মী ময়মনসিংহে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক, আমরা চলে যাচ্ছি ওবায়দুল হকের কাছে। এবং অব্যবস্থাপনায় জর্জরিত ময়মনসিংহ বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো, যার ফলে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা কিন্তু কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহা। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে জানতে চাই যে আসলে আপনি রিপোর্টটি দেখছিলেন এবং নানা সমস্যার চিত্র এবং অব্যবস্থাপনা ফুটে উঠেছে বিভাগে। আসলে আর কত সময় গেলে মানুষ আসলে কাঙ্ক্ষিত সেবা পাবে? ধন্যবাদ। প্রায় 1.25 কোটি জনসংখ্যা অধ্যুষিত ময়মনসিংহ বিভাগ। এই বিভাগে যেমন রয়েছে নদী ভাঙ্গন এলাকা, হাওর এলাকা এবং পাহাড়ি এলাকা, তো বিভিন্ন প্রান্তীয় জনগোষ্ঠী, দরিদ্র মানুষ সহ সর্বস্তরের মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা সহ অন্যান্য বিশেষায়িত সেবার জন্য মানুষ প্রথম যেদিকে যায় সে হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স। আমার এই বিভাগে 4টি জেলার 35টি উপজেলায় 31টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই এলাকার দরিদ্র প্রান্তীয় জনগোষ্ঠী সহ সর্বস্তরের মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে থাকে। এখন একটু জানতে চাই আসলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে আর কি পরিমাণ সময় আসলে আপনারা চান বা কেন আসলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে? প্রশ্নটা সময় কি চাই সেটার না, মানুষ তার আশানুরূপ সেবা পাচ্ছে কিনা সেটাই হচ্ছে বড় কথা। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা চেষ্টা করি আশানুরূপ সেবা দেওয়ার জন্য, কিন্তু এই সেবার প্রথম অন্তরায় হচ্ছে, সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে আমাদের মানে জনগণের মানে কার্যকরীভাবে এই সেবা দিতে গেলে যে পরিমাণে আমাদের হিউম্যান রিসোর্স দরকার, চিকিৎসক, নার্স সহ অন্যান্য সেবাকর্মীরা, এটা একটা বিশাল সংকট রয়ে গেছে ময়মনসিংহ বিভাগে।
এখানে প্রায় যারা আছেন তাদের দায়িত্ব অবহেলা একটা অভিযোগ আছে, এই বিষয়ে আপনাদের মনিটরিং আছে কিনা? হ্যাঁ, দায়িত্ব অবহেলার যে অভিযোগটা বললেন সেখানে আমরা মনিটরিং অবশ্যই আছে। এখানে সিভিল সার্জনরা এবং উপজেলা হেলথ কমপ্লেক্সের যারা কর্মকর্তা আছেন তারা সেটাকে মনিটরিং করে থাকেন। কিন্তু মনিটরিং করার পরেও যদি আমাদের সেই সেবার মান বাড়াইতে গেলে যে পরিমাণে হিউম্যান রিসোর্স দরকার সেটা যদি না থাকে তাহলে কাঙ্ক্ষিত সেবা দিতে আমাদের অবশ্যই হিমশিম খেতে হয় এবং জনগণ সন্তুষ্টি প্রকাশ করতে পারে না। হ্যাঁ, আমরা চাচ্ছি যে সরকার যেহেতু অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহার সঙ্গে। তো এই ছিল আজকের আলোচনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম শেরপুর ও ময়মনসিংহে। বিভাগীয় সময়ে আরও থাকছে ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের ভেতরে অবৈধ স্থাপনা ঘুরিয়ে দেয়া হলো 7টি দোকান। জামালপুর সদরে ব্রহ্মপুত্র নদে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত এক সপ্তাহে শরীফপুর ইউনিয়নের বগালী গ্রামে প্রায় 10 একর ফসলি জমি নদের গর্ভে বিলীন হয়েছে। এ নিয়ে বালু উত্তোলনকারীদের সঙ্গে গ্রামবাসীর দ্বন্দ্বও তৈরি হয়েছে। তবে উপজেলা প্রশাসন বলছে অবৈধভাবে কেউ বালু উত্তোলন করলে নেওয়া হবে ব্যবস্থা। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরের সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের পুরানো ফেরিঘাট থেকে পিয়ারপুর পর্যন্ত প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে ড্রেজার বসিয়ে প্রতিনিয়ত বালু তোলা হচ্ছে। এতে দুই পাড়ে শুরু হয়েছে তীব্র ভাঙন। গত এক সপ্তাহে শরীফপুর ইউনিয়নের বগালী গ্রামের প্রায় 10 একর ফসলি জমি নদের গর্ভে বিলীন হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বালু তোলার কারণে প্রতিদিন ফসলি জমি ভেঙে যাচ্ছে। এমনকি প্রতিবাদ করলে শিকার হতে হচ্ছে মারধরের। পেঁয়াজ লাগাইছিলাম না, দেখেন ভালো করে পেঁয়াজ আছে, রসুন আছে, সব ভেঙে নিয়ে গেছে। এইভাবে যদি নদী গর্ভ ভেঙে সব জমি তলায় দিলে আমরা কি করে খাবো? আমাদের সন্তানরা আমরা কিভাবে পড়াশোনা করবো? আমাদের সংসার কিভাবে চলবো? ব্যাপকভাবে মারধর করছে। আমি ওই আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে এজাহার দায়ের করছি। তবে বালু উত্তোলনকারীরা বলছেন, যারা অভিযোগ করছে তারাই দীর্ঘদিন অবৈধভাবে বালু উত্তোলন করেছে। বালু যে সম্রাট, তারা এই বালুগুলা দীর্ঘ 30 বছর যাবত এইখান থেকে বালুর ব্যবসা করে এবং ওনাদের ডেজার দিয়েই ওই কাঁচারগুলা ভেঙে আমাদের উপর এই দায় চাপাই। উপজেলা প্রশাসন বলছে, ছনকান্দা থেকে নরন্দি পিয়ারপুর পর্যন্ত প্রায় 2.5 একর এলাকায় বৈধ বালুমহাল রয়েছে। এর বাইরে বালু তোলা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। কেউ অবৈধভাবে বালু তোলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জেলা বালুমহাল কমিটি এবং জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ, আর্মি, বিজিবি এবং আনসার নিয়ে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। ভাঙন অব্যাহত থাকলে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক ঝুঁকিতে পড়বে বলে জানান এলাকাবাসী। সময় সংবাদ, জামালপুর। ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের ভেতরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুপুরে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এ সময় চটপটি, ফুচকা, ফাস্টফুডের দোকানসহ 7টি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে ফেলা হয়। নগর জুড়ে অবৈধ স্থাপনার বিরুদ্ধে এই অভিযান চলবে বলে জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বিভাগীয় সময় আরও থাকছে নেত্রকোনায় ফসলের হাসপাতাল প্রতিষ্ঠা। রোগ নিরূপণ করে পরামর্শ দিচ্ছেন 4 জন অভিজ্ঞ চিকিৎসক। রাসায়নিক মুক্ত প্রাকৃতিক চিকিৎসা সেবা পেয়ে খুশি কৃষক। ক্যান্সার প্রতিরোধী মিষ্টি আলুর উচ্চ ফলনশীল জাত আবিষ্কার করলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের দাবি, নতুন এই জাতের আলুতে আছে প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও ব্রিক্স, যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক। বাজারে পাওয়া মিষ্টি আলু থেকে অধিক পুষ্টি ও ওষুধি গুণাগুণ সম্পন্ন নতুন 3টি জাত উদ্ভাবন করেছেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ABM আরিফ হাসান খান রবিন ও তার গবেষক দল। জাত 3টির নাম দেওয়া হয়েছে বাও পটেটো 7, 8 এবং 9। ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার, সেখানে এটা পলিক্রস ব্রিডিংয়ের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে এই জাতগুলো, এবং সেখান থেকে আমরা সিডগুলো নিয়ে এসে সেগুলোকে আমরা ল্যাবে জার্মিনেট করে এবং 5 বছর ধরে বিভিন্ন রকম স্ক্রিনিংয়ের মাধ্যমে এই জাতগুলো আমরা পেয়েছি। নতুন জাতের এসব মিষ্টি আলু দেখতে গোলাপি, বেগুনি ও কমলা রঙের। গবেষকের দাবি, অ্যান্থোসায়ানিন ও ক্যারোটিন সমৃদ্ধ এই আলু নিয়মিত খেলে ক্যান্সার সহ বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
এই জাতগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আমি মনে করি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ সরকারের ডিএই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারে। সারা বছর চাষযোগ্য এই আলু 90 থেকে 100 দিনে ঘরে তোলা সম্ভব। প্রচলিত জাতের চেয়ে ফলন পাওয়া যায় 3 গুণ বেশি। লাভবান হবেন কৃষকরা। নরমালি সুইট পটেটোর তুলনায় এগুলো হচ্ছে প্রথমত হচ্ছে পুষ্টিগুণ অনেক বেশি, হাই ইল্ডিং অনেক বেশি হয়, সময় কম লাগে। এটা যেন ব্যাপক হারে চাষ করা যায়, কৃষকরা যেন এটার প্রতি আগ্রহী হয়, এটার চেষ্টা আমরা করে যাচ্ছি। দেশে 24,000 হেক্টর জমিতে মিষ্টি আলু আবাদ হয়। বছরে উৎপাদন 2.5 লাখ মেট্রিক টন, তবে চাহিদা উৎপাদনের দ্বিগুণ। উদ্ভাবিত এই জাতগুলো ফলনে কম সময় লাগার কারণে একদিকে যেমন লাভবান হবেন কৃষকরা, তেমনি এই আলুতে বাড়তি পুষ্টিগুণ থাকার কারণে উপকৃত হবেন ভোক্তারা। নতুন এই জাতগুলো কৃষকের হাতের নাগালে পৌঁছাতে কাজ চলছে বলে জানিয়েছেন এই গবেষক। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বড় মৌসুমের ধান কাটা চলছে মৌলভীবাজার ও হবিগঞ্জের হাওর অঞ্চলে। আগাম বন্যার আগে এই সোনালী ফসল ঘরে তুলতে পেরে খুশি কৃষক। তবে খরা ও অনাবৃষ্টিতে ধানে চিটা দেখা দেয়ায় ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় তারা। মৌলভীবাজারের কাওয়াদিঘি, হাকালুকি ও হাইল হাওর সহ সবগুলো হাওরে এখন পাকা ধান। আগাম বন্যার হাত থেকে রক্ষায় ধান কাটা শুরু করেছেন কৃষক। শ্রমিকের পাশাপাশি ধান কাটায় ব্যবহার হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন। তবে খরা ও অনাবৃষ্টিতে ধানের চিটা দেখা দিয়েছে বলে জানান চাষি। চিটাও হয়, আমরা বর্তমানে অর্ধ দানও আমি পাইতাম না। একই অবস্থা হবিগঞ্জের বিভিন্ন হাওরের। সরকারি গুদামে ধান বিক্রি ও ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় কৃষক। এখন যদি আমরা ধান উচিত মূল্য বিক্রি না করতে পারি তাহলে আমরা কৃষক তো কিছুভাবে বাঁচতে পারবো না। এদিকে হাতির আক্রমণ থেকে রক্ষায় কাঁচা ও আধা পাকা ধান কাটছেন শেরপুরের সীমান্তবর্তী 3টি উপজেলার কৃষক। এতে লোকসান হচ্ছে বলে জানান তারা। হাতির অত্যাচারে কাঁচা কুচা কাটতে পাইতেছি, হাতির কারণে রাত্রে আমরা ঘুমাইতে পারতেছি না। হাতি খাবারের খুঁজে আছে, সেই ক্ষেত্রে পাহাড়ের সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা লেবু জাতীয় ফসলের কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর মৌলভীবাজারে 62,140 হেক্টর, হবিগঞ্জে 1,23,847 হেক্টর এবং শেরপুরের সীমান্তবর্তী 3 উপজেলায় 55,439 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ফসলের চিকিৎসার জন্য নেত্রকোনায় পরিচালিত হচ্ছে হাসপাতাল। কৃষি বিভাগের আইপিএম এর উপর প্রশিক্ষণ নিয়ে 4 জন অভিজ্ঞ কৃষক এই হাসপাতাল পরিচালনা করছেন। ফসলের রোগ নিরূপণ করে এর পরামর্শ দেন তারা। টিনের ঘরে রোগাক্রান্ত ফসল নিয়ে আসছেন কৃষক। সেখানে ফসলের রোগ দেখে পরামর্শ ও প্রাকৃতিক ওষুধের ব্যবস্থা করে দিচ্ছেন পরামর্শক। নেত্রকোনার আটপাড়া উপজেলার দুর্গাশ্রম চৌরাস্তায় নির্মাণ করা হয়েছে ফসলের হাসপাতাল। কৃষি বিভাগের আইপিএম এর ওপর প্রশিক্ষণ নিয়ে 4 জন অভিজ্ঞ কৃষক এই হাসপাতাল পরিচালনা করছেন। ফসলের রোগ নিরূপণ করে এর পরামর্শ দেন তারা। এজন্য তারা কোনো অর্থ নেন না। রাসায়নিক মুক্ত প্রাকৃতিক চিকিৎসা নিয়ে খুশি এলাকাবাসী। যে কোনো সমস্যা নিয়ে আসলে সমাধান দেওয়া হয় এখানে। আর এখানে প্রতিদিনই অনেকগুলো কৃষকই আসে, আসার পরে দেখা গেল চিকিৎসা দেওয়া হইতেছে আর সমাধানও পাইতেছে। যে যেটা লাগিয়ে আসে সেটা নিয়ে পরামর্শ নিয়ে কাজ করলে উপকার কিছু পায়। সবাই তো আর ধান ক্ষেতের বিষয় বা ফসলের বিষয় সবকিছু বুঝে না। ওনারা মোটামুটি একটা পরামর্শ দেয়, দেখা গেছে মোটামুটি ভালোই। ফসলের চিকিৎসার উদ্যোগ দেশের জন্য উদাহরণ বলছেন পরিবেশবাদীরা। জৈব বালাইনাশক যেটা আমরা ব্যবহার করি, এটা দিয়ে আল্লাহর রহমতে দমন হয়ে জায়গা, বাজারে কীটনাশক আমরা ব্যবহার করার লাগে না। আমরা কোনো এটার মধ্যে টাকা পয়সাও কিন্তু ইনভেস্ট করা হয় না, আমরা নিজেরার মতে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে আসি কৃষকরা। এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে একটা লাভবান হচ্ছে, উপকৃত হচ্ছে, যে কারণে এই প্রতিদিন 10 জন 15 জন 20 জন কৃষক এখানে হাজির হন এসে তাদের পরামর্শের জন্য। কৃষি বিভাগ বলছে প্রশিক্ষণ থেকে অভিজ্ঞতা নিয়ে এই হাসপাতাল পরিচালিত হচ্ছে। বড় ধরনের সমস্যায় সরাসরি কৃষি বিভাগ পরামর্শ দিচ্ছে। কোনো ব্যাপারে যদি তারা অধিকতর পরামর্শ বা কোনো নেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের কৃষি বিভাগ যারা আছেন তাদের সাথে তারা যোগাযোগ রাখেন। এইভাবে এই কার্যক্রমটি চলমান আছে। প্রতিদিন গড়ে 8 থেকে 10 জন কৃষক এই হাসপাতালে পরামর্শ নেন। সময় সংবাদ, নেত্রকোনা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 মাস ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবন।
11 দফা দাবিতে রাজপথে চা শ্রমিকরা। সিলেট বিমানবন্দর সড়ক 2 ঘন্টা অবরোধ। দ্রুত সংকট সমাধান করে কর্ম পরিবেশ ফেরানোর দাবি। প্রতিদিন 100 থেকে 150 গরুর রিসিট হয়। এই রিসিট পেলে তো সারা বাংলাদেশ আর গরু তুলবে না কেউ। ওপেন দেখতেছি রাস্তাটা যাইতেছে, কিন্তু বাজারে আসলে এটা বৈধ হয়ে যায়। ভারতে গরু আসা দেশে গরুর দাম কমে যায়। ঈদুল আজহা সামনে রেখে সক্রিয় পশু চোরা কারবারি। সীমান্ত পার করে আনা ভারতের গরু মহিষ উঠছে হাট বাজারে। দুশ্চিন্তায় খামারি ও ব্যবসায়ীরা। এবং অব্যবস্থাপনায় জর্জরিত ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা, বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।